আমরা বেশ কিছুদিন ধরে এই খরমখালি শিব মন্দিরটি নিয়ে কয়েকবার আমরা স্ট্যাটাস দিয়েছি, ফেসবুক স্ট্যাটাস, গ্রুপ স্ট্যাটাস, এরপরে আমরা ভিডিও করে লাইভ ভিডিও দিয়েছি এবং ইউটিউবেও আমরা কয়েকটা ভিডিও ছেড়েছি। কিন্তু প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমরা একটা ব্যক্তিকে আমরা খুব অভাব বোধ করেছি, যাকে আমরা মনে সবসময় চেয়েছি যে এই কার মাধ্যমে এত চমৎকার একটি ডিজাইন সমৃদ্ধ সুন্দর দর্শনীয় শিব মন্দির নির্মাণের বিষয়টি সবার সম্মুখে চলে এলো। সেই লোকটি কে, তাকে দেখার খুব ইচ্ছা ছিল। আজকেই তার সঙ্গে আমার প্রথম দেখা। তিনি হচ্ছেন এই বঙ্কিমচন্দ্র অধিকারী। এই দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, উনি শুধু একজন নামে বঙ্কিমচন্দ্র অধিকারী নন, উনি একজন স্থাপত্য শিল্পী, ভাস্কর্য শিল্পী এবং খুব স্বনামধন্য ভাস্কর্য শিল্পী। এবং তার নিজের হাতে গড়া, এখানে যে যতটুকু যা দেখবেন, যা দেখাবো একটু পরে আমি, সবই তার নিজের করা, কোনো কারো পরামর্শ, কারো নির্দেশনা নিয়ে তিনি এটা করেননি। এই মুহূর্তে তার সাথে রয়েছে যিনি এই মন্দিরটিকে প্রসার লাভ করানোর জন্য, অর্থাৎ এই যেটাকে বলা হয় যে অডিও ভিজুয়াল সাইটে একের পর এক বিভিন্ন প্রচার ভিডিও দিয়ে যাচ্ছেন, সেই রসময় মণ্ডল রাহুল, কৃষি অফিসার। উনি সাথে রয়েছেন আরেকজন আদর্শ শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের পরিতোষ মণ্ডল। উনিও বেশ কিছুদিন ধরে এই মন্দিরটির প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন। তো আমরা এখন এই মুহূর্তে সেই যে ব্যক্তিটি যাকে আমরা খুঁজতেছি, তিনি কিন্তু একাধারে একজন ডাক্তার এবং হোমিওপ্যাথি বিষয়ের উপর বিশেষভাবে অভিজ্ঞ। আমরা তার মুখে শুনবো যে তার আজকের যে এই দাঁড়িয়ে আছে যে মন্দিরটি, শিব মন্দিরটি, পাশে আরও আমি বলতেছি যে তার কথা শোনার আগে আমরা একটা ছোটো পরিচয় নেই। যে আপনার পরিচয়টি? আমার নাম হচ্ছে অলক্ষীরা, আমি ডাক্তারের সাথেই আছি। এই যে একজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন, আপনি কি পরিচয় দিন? আমার নাম গৌরচন্দ্র মজুমদার। আমি সবাই কিন্তু দর্শনার্থী হিসেবে এসেছে, এখানে কিন্তু প্রচুর লোক দেখতে পাচ্ছেন। ওখানে ওই যে মা বোনেরা বসে আছে এই ঘাটটিতে, এই যে বসার যে স্থানটি সব দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লোকজন, রাত কিন্তু এখন 8টার উপরে বাজে। তো আমরা এখন সেই মানুষটির কথা শুনবো, যাকে আমি নিজেও খুঁজতেছিলাম। দাদা, আপনার কিভাবে এই যে এত চমৎকার একটা বিষয় আপনার মাথায় এলো, এটা করার স্বপ্ন এঁকেছিল না আগে থেকে, এখন সেটা পরিপূর্ণতায় রূপ লাভ করছে, কিভাবে শুরুটা হলো? আচ্ছা, আমি বলছি, আমার নাম হচ্ছে ডাক্তার বঙ্কিমচন্দ্র অধিকারী। আমার একসময় একটা শক্তি এসেছিল রাতের অন্ধকারে, তুমি যা বানাবো তাই হবে, তাও সিমেন্ট বালি দিয়ে। আমি সেই শক্তি পেয়েছিলাম কিছুদিনের জন্য, এখন কিন্তু আবার নেই। সেই সময় থেকে আমি এই কারুকার্যগুলো 10 বছরের মতন ছিল, কিন্তু আমি কাউকে তা বললে আমার বহু ক্ষতিগ্রস্ত হয়। তখন বললাম যে এই স্মৃতি আমি কোথায় রেখে যাবো। এমনি সাংসারিক জীবনেও কিন্তু আমি সুখী না। আগে বিবাহ করেছি 2টো ছেলে, কিন্তু তারা আমার সাথে তেমন কোনো সাক্ষাৎ নেই। তারপরে দেখলাম যে আমার এক গোসাই, শ্রদ্ধ গোসাই, বিজয় গোসাই মারা গেছেন। ওনার একটা আশীর্বাদ ছিল যে তুমি তো পাগল হয়ে যাবে, তুমি মাথায় হাত দিয়ে আমার করলো যে পাগলটা তুমি হবে না, আর তোমার দ্বারা কোনো একটা ভালো কাজ হবে একদিন। উনি আজ 22 বছর পরে ওনার নামটা আমার এখনও স্মরণ করতে হচ্ছে। খালি শহর বাড়ি, বিজয় গোসাই ছিলেন। কিন্তু আমি জানিয়ে বেশ কিছু অর্থের সমারোহ আমি ঘটালাম, কিন্তু আমি তার পরিচয় দিই। আমি সেটাও আমার গাইডেও কিন্তু অর্থ সঞ্চয় করলাম। এই গোসাই আমার কী বলে গেছে, তোমার দ্বারা কিছু ভালো কাজ হবে। তারপর বললাম যে পৃথিবীতে তো কেউ কিছু নিয়ে আসি না, কেউ কিছু নিয়েও যাবে না, থেকে যাবে শুধু কর্মকর্ম। এই কারণের জন্য আমি কিছু আমার সেই রসদের টাকা আমার ভাইকে বাড়ি করে দিয়েছি ভারতবর্ষে। তারপরে আমার কাছে যে পয়সা ছিল, তারপরে আমি বাড়ি করেছি এটা 34 লাখ টাকা দিয়ে বাড়ি করেছি। আর যে পয়সা ছিল সেই পয়সাটা এখানে খাটাইছি। তো আমি চলে যাব এই নামটা, কেন আমার পারিবারিক দিক দিয়ে এতই কষ্ট যে আমি মরে যাওয়ার পরে আমার সমাধিটা ওকে করবে না। যেহেতু 2 ছেলে বাপ বলে ডাকে না, 2 ছেলে একবার আমার একটা প্রণাম করলো না, আমার মতন সুখী ব্যক্তি আর আছে কেন?
এই ভাবনাটা আমি ভাবানির জন্যে যে আমি কিছু অমর কীর্তি করে রেখে যাই, যে আমাকে দেখলে সবাই বলবো যে তার মানসিকতাটা কেমন ছিল। এই জন্যেই আমার যা ইনকাম আছে আমার চলে যায়। আমি এখানে কোনো ব্যবসা করতে আসিনি, এখানে আনছি মানুষের সৌন্দর্য দেখে আমার কথাটা সবাই যেন বলে এরকম আমার গ্রামের যদি একজন থাকতো, এই অভাবটা বোধ করি। এই অভাবের জন্য আমি এটাই করেছি। আর আমি যে শিল্পী মানুষ, তার আমার কিছু কারিগর্য এখানে এসে গেল, তাই দেখবে আর বলবে। মোটামুটি আমি চাই যে মানুষ এখান থেকে গেলে একবার আমার নামটা যেন ইয়ে যায়। এই যে পূর্ব খড়মখালি আমি বাস করি, এখানে প্রতিরম ভালো পরিবেশে আমি থাকি। আগে ছিলাম এই গরিবপুরে, সেখানেও প্রায় 18-20 বছর, তারপরে এখানেও 20-22 বছর, আমি এখানেও 40 বছরের মতন এসেছি। যাই হোক, আমি এই পুজো পার্বণটা করিয়া পোষার কথা দিয়া, বাবা আমার আশীর্বাদের কথা দিয়া, এখানে একটা আমার স্ত্রী, ছোটো স্ত্রী, ছেলে মেয়ে হয় না বলে ওর একটা নাম রাখার জন্য কবিতা ঘাট করে দিয়েছি। আমার মা খরচটা হই নাই, বিশেষ করে কতগুলো সমস্যার জন্য, তার জন্য একটা প্রসাদ আদায় করেছি। আর এইখানে চন্দ্রনাথের থেকে পাথর এনেছিলাম, এই পাথর আনিয়ে আমি বড় বিপাকে পড়েছি। যে এই যে 2-3খানা পাথর, একখানা এখনও আছে, এই মন্দিরে রাখা হবে, আর নিচে মাটির তলে একখান আছে। শিব ঠাকুরের আমি চন্দ্রনাথ 2বার গেছি, এই পাথর আর ওই বাড়িতে তলে একখান করা দেওয়া হয়েছে। এই পাথরই আমাকে এই সতের পথে টেনে নিয়ে এসছে। অর্থাৎ ধর্মকর্মে আন্তরিক মানুষ কখনো যদি ঠিক নীতি নিয়ে আসে, তাহলে তার কখনো কোনো অভাব হয় না, সংসারে কোনো হানি আসে না। আমি তারই থেকে বড় হয়ে গেছি, মনের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে যা আছে আমি সচ্ছল ব্যক্তি এখন। আশা করি আপনারা বলতে দেউলি ক্ষমা প্রার্থনা করছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন যে আমরা সেই ব্যক্তিটির সঙ্গে কথা বলছি, আমাদের সেই যিনি এইটার যে রূপকার, ডাক্তার এবং ভাস্কর্য শিল্পী বঙ্কিমচন্দ্র অধিকারী। তার ছেলেরা তাকে বাবা বলে ডাকে না, এই যে তার একটা কষ্ট। তারপরে তার স্ত্রী বিয়ে করেছিলেন, সে চলে গেছে, পরবর্তীতে আবার বিবাহ করেছেন, অবশ্য সে ঘরে এখনো সন্তান আসেনি। কিন্তু তার যে একটা বিশাল মন, এই মনকে যারা আঘাত করে, সে বিষয়টা আমরাও একটা নিন্দা জানাতেই হয়। যেমন একটা ভালো মানুষের সংসারে এসেও তাকে চিনতে পারলো না, অথচ কত হাজার হাজার মানুষ তাকে চিনে যাচ্ছে, তার ভিতরে এমন সৃষ্টিশীল বিষয় ছিল। তো আপনারা আমার এতক্ষণ তার সম্পর্কে এতক্ষণ কথা বললাম। এবার আমি আপনাদের কিছু বিষয় দেখাবো। এই যে মন্দিরটার মধ্যে আমরা ঢুকতেছি, এখানে এই মন্দিরের মধ্যে বেশ কিছু মূর্তি রয়েছে। দেখেন এখানে তার নিজের হাতে করা, এই যে অভয় চরণারবিন্দ ইসকনের প্রতিষ্ঠাতা, ওনার মূর্তিটি উনি নিজ হাতে করেছেন, একজন পূজারী। এখানে দেখতে পাচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গুরুচাঁদ ঠাকুর রয়েছেন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, আমাদের সেই আরাধ্য লোকনাথ ব্রহ্মচারী বাবা, এবং আমরা দেখতে পাচ্ছেন হরিচাঁদ ঠাকুর, যিনি সাফল্যডাঙ্গা গ্রামে ওরাকান্দিতে জন্মগ্রহণ করেছিলেন, এই মহাপুরুষ। রয়েছেন গোপাল সাধু সহ। এইখানে দেখেন বিভিন্ন চাণক্য রয়েছেন। আর এই যে যিনি করেছেন তার মূর্তিটা এই ডাক্তার বঙ্কিম অধিকারী। হ্যাঁ, এগুলো তার নিজের হাতে করা, সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে করেছে। উনি কিন্তু কোনো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছেন কিনা এটা আমাদের জানা নেই, সেটা আমার কথা। করোনাকালীন সময় উনি করোনার আসলে কি চিত্র, উনি আসলে সেটা পত্রিকা দেখে উনি ওইটা একটা বানিয়েছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা মূর্তি আছে, ইনি তার কোনো তার কোনো রুগী, 300 কেজি ওজনের এই ব্যক্তি, তার একটা মূর্তি করেছে। এখানে কিছু দেখতে পাচ্ছেন যে কচ্ছপ, যে দীর্ঘদিন বেঁচে থাকে, সরীসৃপ জাতীয় প্রাণী। এখানে ওয়ালে কারুকার্য খচিত সেই বিষয়গুলো এই যে দেখছেন, কচ্ছপ, এই যে গরুর চিত্র, মনে হচ্ছে অবিকল, সব কিছু একদম নিখুঁত। যে এমন একজন মানে ভাস্কর্য শিল্পী আমাদের সমাজে এখন খুব কম দেখা যায় কি এখন পাওয়া যায় না খুঁজে। তো এই দেখতে পাচ্ছেন কত কিছু রয়েছে। তো আমরা এই গুণী মানুষটির জন্য আমরা আবারও তাকে অভিনন্দন জানাতে চাই। আমরা তাকে অভিনন্দন অবশ্যই জানাবো, এবং তিনি যাতে দীর্ঘজীবী হন এবং এভাবে কিছু উপহার দিয়ে যেতে পারেন,
মানুষের জন্য, সমাজের জন্য সেই বিষয়টি জানাবো। আমাদের এই যে মন্দিরটা কিছু রয়েছে, আমরা একটু পরে দোতলায় গিয়ে মন্দিরের উপরে যে আরও কিছু কারুকার্য রয়েছে। আর এখানে তার মায়ের নামে তিনি একটা ভোজনালয় নাকি, হ্যাঁ ভোজনালয় করেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তার মায়ের ছবি দেওয়া আছে। আর এই দেখতে পাচ্ছেন যে তার যে পরবর্তী স্ত্রী যে তাকে চিনতে পেরেছে, সেই ভালো মানুষটিকে, সেই সবিতা রানীর নামে সেই সবিতা স্নানঘাট, এই একটা পুকুর আছে, পুকুরের যে স্নানঘাটটা উনি করেছেন তার প্রিয়তমা স্ত্রী সবিতা অধিকারীর নামে সেই স্নানঘাটটি উনি করেছেন। আমরা এ পর্যায়ে চলে যাব। এইটাই আছে আকর্ষণীয় যে কেন এই যে দুটো মই দেখতে পাচ্ছেন, সমাধি মন্দির, এই যে সমাধি করে রেখেছেন। এই যে আমরা দেখেছি সেই কবি মাইকেল মধুসূদন দত্ত তার মৃত্যুর আগে লিখে গেছেন, তার সমাধির পাশে যে কথাটা লেখা থাকবে সেই কথাটা উনি লিখে রেখে গিয়েছিলেন যে দাঁড়াও পথিকবর জন্ম যদি তবু বঙ্গে পৃষ্ঠখলকালে সমাধিস্থলে। সেই একই বিষয়টি উনি এখানে, তার নিজে এখনও জীবিত রয়েছেন, কিন্তু উনি মারা গেলে ওনার ছেলেরা যে ওনাকে উপেক্ষা করে, তাকে মূল্যায়ন করেনি, ভবিষ্যতে সে মারা গেলে সেই ছেলেরা আসবে কিনা, এই যে সন্দেহ, এই যে সন্ধিয়ান মন তাকে এটাও বাধ্য করেছে যে না, আমি আমার সমাধি নিজেই রচনা করে যাব। এবং দেখেন পাশাপাশি তার স্ত্রী এবং তার এবং তাকে করে রেখে গেছে, এবং সেই ব্যক্তি সেই ডাক্তার বঙ্কিমচন্দ্র অধিকারী। তো অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার যে মন। এটা বাথরুম নয়, অসম এটা ওয়াশরুমে মেয়েদের এখানে স্নান করার সময় স্নানাগার। এটা একটা মহিলাকে শুধুমাত্র এটা মহিলাদের জন্য। হ্যাঁ, এটা প্রতীক হিসাবে একটা মহিলাকে রেখে বোঝানো হয়েছে যে এটা মহিলা স্নানাগার, ওয়াশরুম। হ্যাঁ, আমরা যাচ্ছি এবার মন্দিরের দোতলায়। দেখেন কত সুন্দর সিঁড়ি করে দিয়েছে দুই সাইড থেকে, এটাকে তো সাইডও কিন্তু বাস একই আঙ্গিকে, মানে একই স্ট্রাকচারে নির্মিত হয়েছে। আর একটা একদিক থেকে উঠতে হবে, একদিক থেকে নামতে হবে, আবার ওদিক থেকে উঠলে তারা ওই দিক থেকে নামতে পারবে। সুন্দর একটা পরিকল্পনা মাফিক। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর টাইলস করা, সুন্দর নকশা খোদিত। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আমরা চলে আসছি যে একজন সৃষ্টিকর্তার নামে, অর্থাৎ সেই ব্রহ্মা, সেই শিবের নামে, সেই শিবের নামে যে মন্দির, সেই শিব মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেই মন্দিরে এই যে মূর্তিগুলো, যা কিছু দেখছেন তা কিন্তু তার নিজের হাতে করা, এই নিজের হাতে করা। এটা এই শিল্পীর যে কত গুণ, আসলে যদি সরকারিভাবে যদি তার এই মেধাকে মূল্যায়ন করা হতো, তাহলে এই দেশের জন্য উনি অনেক বড় অবদান রেখে যেতে পারতেন। এবং আমি আশা করি যে যদি কোনো স্থাপত্য অধিদপ্তর বা ভাস্কর্য বিষয়ক কোনো প্রতিষ্ঠান তার এই মেধাকে যদি কাজে লাগায়, তাহলে এই বাংলাদেশের জন্য, এই দেশের জন্য যদি একটা বড় সম্পদ রেখে যেতে পারবেন, অনেক দর্শনীয় বিষয় রেখে যেতে পারবেন। এবং এই শিল্পীর মূল্যায়ন হোক, আমরা মনে প্রাণে সেটাই কামনা করি। আমরা এ পর্যায়ে আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি আপনারা বারবার শেয়ার করবেন এবং কমেন্ট এবং লাইক করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ।